দেশ বেতার ঢাকা। আবহাওয়ার সতর্কবার্তা। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা। উত্তরণ বেতার ম্যাগাজিন। কাশফুলের মতো যার পরিধান, প্রফুল্ল পদ্মের মতো যার মুখ, হাসির চলার ভঙ্গির মতো রমণীয় যার নূপুরের শব্দ, অপরূপ যার আকৃতি, সেই নববধূর মতো শরতের মনোরম এই রাতে উত্তরণ অনুষ্ঠানে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সাদর সম্ভাষণ। প্রিয় বন্ধুরা, বর্ষার অবসানে রূপময় বাংলার ঋতু পরিক্রমায় স্নিগ্ধতা, কোমলতা নিয়ে আসে শরৎকাল। শরতের আকাশে শিমুল তুলোর মতো ভেসে বেড়ায় সাদা মেঘ। শরতে গ্রাম বাংলার বিলের জলে ফুটে থাকে তারার মতো সাদা ও লাল শাপলা। ভাদ্রে তাল পাকে বাংলার ঘরে ঘরে তালের পিঠার সুবাস আমোদিত করে বাঙালির মন। ঘন সবুজ ফসলের ক্ষেতে কচি কচি চারার উপর ঢেউ খেলে যায় উদাসী হাওয়া। এ সময় গগন, শিরীষ, সাতিম, বকফুল, শিউলি, কাশফুলের মনোহর শোভা থাকে চোখ ফেরানো দেয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, উত্তরণ আয়োজনে বরাবরের মতো প্রথমেই থাকছে বিশ্বের বিস্ময়কর খবরের সংকলন বিশ্ববিচিত্রা। প্রিয় বন্ধুরা, খেতে ভালোবাসেন না এমন লোক পৃথিবীতে বিরল। খাদ্যরসিকদের রসনাকে পরিতৃপ্ত করতে বিশ্বসেরা শেফগণ প্রতিনিয়ত নিজেদের প্রতিভার নিদর্শন দেখাতে থাকেন। শেফগণ যে কেবল রান্নায় পটু তা কিন্তু নয়, তাদের প্রতিভা বিকশিত হয় মাছ, মাংস, সবজি কাটার নিপুণ কুশলতার মাধ্যমেও। চোখ বেঁধে দ্রুত টমেটো কেটে বিশ্ব রেকর্ড গড়া এক অনন্য সাধারণ শেফের কথা থাকছে আজকের বিশ্ববিচিত্রায়। তাকে সবাই চেনে সিক্স প্যাক শেফ হিসেবে। টিকটকে বেশি জনপ্রিয় তিনি, তবে দারুণ প্রতিভাবান এই শেফ, কারণ তার ঝুলিতে আছে 11টি গিনেস রেকর্ড। বলছিলাম কানাডার শেফ ওয়ালেস অং এর কথা। ওয়ালেস অং এবার গড়লেন নতুন রেকর্ড। চোখ বেঁধে নিখুঁতভাবে কাটলেন টমেটো। চোখে কালো কাপড় বেঁধেই 9টি টমেটো 1 মিনিটে কেটে ফেললেন তিনি। তার এই দক্ষতায় যেমন প্রশংসা কুড়িয়েছেন তিনি, অন্যদিকে গিনেস বুক অব রেকর্ডসে তার নাম উঠেছে চোখ বেঁধে সবচেয়ে কম সময় এবং সবচেয়ে দ্রুত টমেটো কাটার জন্য। তবে নতুন রেকর্ডে শুধু টমেটো নয়, আরও আছে স্যালারি, বেলমরিচ, রসুন, ফল এবং সবজি দ্রুত টুকরো করার রেকর্ডও। এর মধ্যে 4টি রেকর্ড তিনি করেছেন চোখ বেঁধে। চোখ খুলে রাখার চেয়ে চোখে কাপড় বেঁধে আরও দ্রুত সবজি কাটতে পেরেছেন তিনি।
মুখরোচক খাবার খেতে খেতে মানুষের ওজন এক সময়ে খুব বেড়ে যায়। তখন নিয়ন্ত্রিত খাবার খাওয়ার ও ব্যায়াম করার পরামর্শ দেন চিকিৎসকগণ। এমন নিয়ন্ত্রণ শুধু মানুষ নয়, অন্য প্রাণীর বেলায়ও ঘটতে পারে। রাশিয়ার এক হাসপাতালের বেসমেন্টে থাকা ক্রোশিক নামের একটি বিড়ালের বেলায়ও এমনই ঘটেছে। কমলা রঙের এই বিড়ালটির ওজন মাপার পর চমকে ওঠেন উদ্ধারকারীরা। 17 কেজি, যা একটি 4 বছরের শিশুর গড় ওজনের সমান। ফলাফল হিসেবে পশু আশ্রয় কেন্দ্রে কঠিন ডায়েট মেনে চলতে হচ্ছে বিড়ালটিকে। শুধু তাই নয়, করতে হচ্ছে শরীর চর্চাও। উদ্ধারকারীদের ধারণা, বিড়ালটি পরিত্যক্ত হওয়ার পরে উড়াল পর্বতমালার ধারের পারম শহরের একটি হাসপাতালের বেসমেন্টে পৌঁছে যায় কোনো মতে। হাসপাতালের উদ্ধার কর্মীরা বিস্কুট ও স্যুপ দিয়ে বিড়ালটিকে আপ্যায়ন করেন, তার সঙ্গে খেতে দেন মাংস। ক্রমান্বয়ে ওর আদর যত্ন বাড়তেই থাকে। ফলাফল, আপাতত বিড়ালটির ওজন কমানোর জন্য কঠোর ডায়েটে রয়েছে। ট্রেডমিলে হাঁটিয়ে শরীর চর্চাও করানো হচ্ছে তাকে। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের দেওয়া তথ্য মতে, নিজের জন্য আদর্শ ওজন 4.5 কেজিতে পৌঁছাতে বিড়ালটিকে আরও 70% ওজন কমাতে হবে। তবে অতি ভালোবাসা দেখাতে গিয়ে কোনো প্রাণীকে মাত্রাতিরিক্ত খাবার খাওয়ানোর নজির এটিই প্রথম নয়। এবছরের জুলাইয়ে বেশি খাইয়ে নিজের পোষা কুকুরকে মেরে ফেলায় এক নারীকে 2 মাসের জেল দেন নিউজিল্যান্ডের আদালত। শুনছিলেন বিশ্ব বিচিত্রা। উত্তরণ প্রিয় বন্ধুরা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, তারুণ্য ও তারুণ্যের জয়, এমন হাজারো ঘটনা ঘটে চলেছে পৃথিবীতে প্রতিনিয়ত। বিশ্বে অতি সম্প্রতি ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনার সংকলন দিয়ে সাজানো চলতি বিশ্ব রয়েছে এবারে। লিখেছেন ইফা আফরোজ, জানাচ্ছেন শাহিদা সুলতানা লুনা ও শবনম কলিয়ানি। আমাদের পৃথিবীকে প্রায় 2 মাস প্রদক্ষিণ করতে যাচ্ছে নতুন একটি গ্রহাণু। আকার, আকৃতি ও পৃথিবীকে প্রদক্ষিণের ধারণা থেকে এটিকে বলা হচ্ছে মিনি চাঁদ। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন আবিষ্কৃত গ্রহাণুটি অস্থায়ীভাবে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলে ধরা পড়বে। 29 সেপ্টেম্বর থেকে 25 নভেম্বরের মধ্যে আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করবে এটি। তারপর গ্রহাণুটি একটি সূর্যকেন্দ্রিক কক্ষপথে ফিরে যাবে। নাসার অর্থায়নে দক্ষিণ আফ্রিকা ভিত্তিক গ্রহাণু টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম অ্যাটলাস ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা প্রথম গত 7 আগস্ট গ্রহাণুটি দেখতে পান। তবে মিনি চাঁদ খ্যাত নতুন গ্রহাণুটি পৃথিবীর সঙ্গে সংঘর্ষের কোনো ঝুঁকিতে নেই বলে জানিয়েছেন দে লা ফুয়েন্তে মার্কোস। পৃথিবীতে আগেও অন্যান্য অস্থায়ী মিনিমুন দেখা গিয়েছে। 2020 সালের ফেব্রুয়ারিতে একটি গ্রহাণুকে পৃথিবীর চারপাশে ঘুরতে দেখা গিয়েছিল। এটি কয়েক মাস পরে চলে গিয়েছিল। জাপানের ইশিকাওয়া অঞ্চলে রেকর্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। নিখোঁজ রয়েছেন আরও 10 জন। স্থানীয় ওয়াজিমা ও সুজু শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বছরের শুরুতেই শহর দুটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল। জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে এর সম্প্রচার করা এক ফুটেজে দেখা গেছে, ভূমিকম্পে ঘরবাড়ি হারানো মানুষের জন্য নির্মিত অস্থায়ী আবাসন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এএফপি জানিয়েছে, ইশিকাওয়ার 4টি শহর থেকে 40,000-এর বেশি বাসিন্দাকে ইতোমধ্যে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। নিগাতা ও ইয়ামাগাতা প্রদেশ থেকেও 16,000 বাসিন্দাকে সরে যেতে বলা হয়েছে। অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে প্রায় 4,000 পরিবার বিদ্যুৎবিহীন রয়েছে। প্রিয় শ্রোতা, শুনছিলেন চলতি বিশ্ব।
রুশ কথা সাহিত্যিক ম্যাক্সিম গোর্কি রচিত কালজয়ী উপন্যাস মাদার প্রকাশিত হয় 1906 সালে। রুশ ভাষায় রচিত উপন্যাসটি পরবর্তী 100 বছরে পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়। ছবিটিতে মায়ের ভূমিকায় অভিনয় করেন ভেরা বারানভেস্কায়া এবং প্যাভেলের চরিত্রে অভিনয় করেন নিকোলিয়া বাটালভ। ক্লাসিক সিনেমা পর্বে পুডোভকিন পরিচালিত মাদার ছবিটি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল। চলুন শোনা যাক। এখন আমি যে চলচ্চিত্র নিয়ে আলাপ করব সেটি আরেকটি ধ্রুপদ ছবি বিশ্ব চলচ্চিত্রে মাদার। নির্মাতা বি পুদোভকিন। রুশ বিপ্লব, অক্টোবর বিপ্লব রাশিয়ার পৃথিবীতে যে কয়েকজন অসামান্য চলচ্চিত্রকার উপহার দিয়েছেন, যেমন আইজেনস্টাইন, তেমনি আর একজন পুদোভকিন। পুদোভকিন বেশ কিছু ছবি বানিয়েছেন। উনিও মার্ক্সবাদী ছিলেন, বিপ্লবী ছিলেন। ওই সময়টা কালের আবহাওয়া ওরকম ছিল। তিনি মেকানিক্স অব দি ব্রেন ছবি নামে একটি ছবি করেছেন। পাভলভের তত্ত্ব অনুযায়ী মানুষের মস্তিষ্ক কীভাবে কাজ করে। এন্ড অফ সেন্ট পিটার্সবার্গ, রুশ বিপ্লবের 10তম বার্ষিকী উপলক্ষে। কিন্তু যে কোনো বিচারে ওনার সেরা ছবি মাদার 1926 সালে তৈরি করেন। মাদার হচ্ছে ম্যাক্সিম গোর্কির সেই বিখ্যাত উপন্যাস, অমর উপন্যাস মা, যে উপন্যাসটি নিয়ে নাটক হয়েছে, চলচ্চিত্র হয়েছে, একাধিক চলচ্চিত্র হয়েছে, কিন্তু পুদোভকিনেরটাই হয়তো সবসময় সেরা রইবে। তো মাদারের বিষয় হচ্ছে যে ছেলে পাভেল, সে শ্রমিক আন্দোলন করে, সে নিহত হয়। তখন এই মা নিলভনা ছেলের সেই ঝান্ডা নিয়ে সে আন্দোলনে নামে। একটা রূপদ ক্লাসিক এক কাহিনী। এবং এই ছবিতে পাভেল নামে যে তরুণ অভিনেতা অভিনয় করেছে তিনি তো অসাধারণ, কিন্তু যার অভিনয় সবসময় সমালোচকরা প্রশংসায় পঞ্চমুখ, তিনি হচ্ছেন মায়ের চরিত্রে যিনি করেছেন ভেরা বারানভেস্কায়া। অসাধারণ অভিনয় করেছেন এই ছবিতে। মাদার ছবি গুরুত্বপূর্ণ কারণ ওই সময়ের বিপ্লব পূর্ব রুশ দেশের শ্রমিক শ্রেণীর জীবন কেমন ছিল, কারখানার জীবন, তাদের বস্তির জীবন প্রায় একটা প্রামাণ্য বাস্তবতায় আমরা দেখতে পাই। আর একটা হচ্ছে যে আইজেনস্টাইন বা রুশ অন্য ফিল্ম মেকারদের ছবিতে নায়ক ছিল জনগণ, জনতা, শ্রেণী, কিন্তু উনি প্রথম করলেন যে ব্যক্তি মানুষ নায়ক, পাভেল নায়ক বা তার মা ব্যক্তি চরিত্রের তার সুখ দুঃখের প্রতি জোর দেয়। এটা একটা নতুনত্ব ছিল। আইজেনস্টাইন এদের ছবিতে যেমন অন্য রুশ ফিল্ম মেকারদের ছিল যে আবেদনটা ছিল দর্শকের বুদ্ধিবৃত্তির কাছে, কিন্তু ওনার আবেদনটা জানা ছিল দর্শকের হৃদয়বৃত্তির কাছে। আমাদেরকে তিনি আবেগে আপ্লুত করেছিলেন এই ছবি এবং অন্যান্য ছবিতে, মাদারে তো বিশেষ করে। তো এই জন্য পুদোভকিনের এটা হয়তো সেরা সৃষ্টি। আর একটা আমি বলবো যে উনি যেটা সবসময় বলতেন যে আমি বামপন্থী, কিন্তু হৃদয়ের চেয়ে বামে যেতে রাজি নই। তো হৃদয়ের চেয়ে বামে উনি যাননি। মাদার ছবিতে তিনি অত্যন্ত মানবিকভাবে এই মা ও ছেলের সম্পর্ক এবং তার সঙ্গে বিপ্লব, যুদ্ধ, সমাজ পরিবর্তন এর সংগ্রামকে সফলভাবে মিলিয়ে দিতে পেরেছিলেন। মাদার ছবিতে পুদোভকিন আরেকটা যা কাজ করলেন তা হচ্ছে, এরা সবাই মন্তাজ তত্ত্ব নিয়ে কাজ করেছেন রুশ ফিল্ম মেকাররা বিপ্লবের পরে, কিন্তু আইজেনস্টাইনরা যখন শটে শটে সংঘর্ষের উপর জোর দিয়েছেন, উনি দেখালেন যে না, শটে শটে সংযোগ, এবং এই সংযোগের মধ্য দিয়ে উনি একটু আবেগময়ভাবে ওনার কাহিনীটা তুলে ধরতে পেরেছেন। আর একটা হচ্ছে যে মাদার নীরব ছবি, সাইলেন্ট ফিল্ম, শব্দ এসছে আরও একটু পরে, কিন্তু ওই ছবিতে এমন দৃশ্য আছে, শব্দকে কিভাবে ওনারা কল্পনা করে নিয়েছেন যে একজন অ্যাকর্ডিয়ান বাজাচ্ছে একজন শ্রমিক এবং অন্য শ্রমিকরা যেন দুলছে তার সঙ্গে, যেমন আমরা সঙ্গীতের সুর শুনে দুলি, এবং আপনি চোখ বন্ধ করেন মনে হয় যেন আপনি সঙ্গীতের সুরটাও শুনতে পাচ্ছেন। তা এই যে একটা সঙ্গীতকে, যে শব্দ এখনও আসেনি চলচ্চিত্রে, তাকে ব্যবহারের এইসব ব্যাপারে ওনারা কিছু নিরীক্ষা করেছিলেন। এইসব নানা বিবেচনায় মাদার সবসময় একটি ব্যতিক্রমী চলচ্চিত্র হয়ে থাকবে। প্রিয় শ্রোতা, শুনছিলেন ক্লাসিক সিনেমা। এবারে কবিতা আবৃত্তি শুনব কাজী নজরুল ইসলামের তোমারে পড়েছে মনে। আবৃত্তি করছেন টিটু মুন্সি। তোমারে পড়িছে মনে, আজি নিপ বালিকার ভীরসী হরণে, জ্যোতিকার অশ্রুসিক্ত ছলচল মুখে, কেতকী বধূর অবগুণ্ঠিত বুকে, তোমারে পড়িছে মনে।
হয়তো তেমনি আজি দূর বাতায়নে ঝিলিমিলি তলে ম্লান ললিত অঞ্চলে চাহিয়া বসিয়া আছো একা। বারে বারে মুছে যায় আঁখি জলে রেখা, বারে বারে নিভে যায় শিওরের বাতি। তুমি জাগো, জাগে সাথে বর্ষার রাতি। সিক্ত পক্ষ পাখি তোমার চাঁপার ডালে বসিয়া একাকী, হয়তো তেমনি করি ডাকিছে সাথীরে। তুমি চাহিয়াছ শুধু দূর শৈল শিরে। তোমার আঁখির ঘন নীলাঞ্জন ছায়া গগনে গগনে আজ ধরিয়াছে কায়া। আমি হেথা রচি গান নবনীপ মালা, স্মরণ পাড়ের প্রিয়া একান্তে নিরালা অকারণে। জানি, আমি জানি তোমারে পাব না আমি, এই গান এই মালাখানি রহিবে তাদেরই কণ্ঠে, যাহাদের কভু চাহি নাই কুসুমে কাঁটার মতো জড়ায়ে রহিল যারা তবু। বহে আজি দিশেহারা শ্রাবণের অশান্ত পবন, তারই মতো ছুটে ফেরে দিকে দিকে উচাটন মন, খুঁজে যায় মোর গীত সুর। কোথা কোন বাতায়নে বসি তুমি বিরহ বিধুর। তোমার গগনে নেভে বারে বারে বিজলির দ্বীপ, আমার অঙ্গনে হেথা বিকশিয়া ঝরে যায় নিপ। তোমার গগনে ঝরে ধারা অবিকল অবিরল, আমার নয়নে হেথা জল নাই, বুকে ব্যথা করে টলমল। আমার বেদনা আজি রূপ ধরি শতগীত সুরে, নিখিল বিরহী কণ্ঠে বিরহিণী তব তরে ঝুরে। এপারে ওপারে মোরা নাই নাই কুল, তুমি দাও আঁখি জল আমি দেই ফুল। তারুণ্যকে কে না পছন্দ করে? তারুণ্যের জয়গান বিস্ময়, তরুণদের মেধা ও শক্তি প্রখর। একটি দেশের জনগণ নিঃসন্দেহে মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হয়, তার মধ্যে তরুণেরা সবচেয়ে মূল্যবান। তরুণদের স্বপ্ন বা ভাবনাগুলো যথেষ্ট গুরুত্বের দাবি রাখে। তাদের চিন্তা চেতনাকে সহজে উপেক্ষা করা যায় না, উপেক্ষা করা ঠিকও নয়। কেননা তরুণেরাই সমাজ ও রাষ্ট্রের প্রাণ। তাদের গঠনমূলক চিন্তাভাবনা বা কার্যক্রমেই রচিত হতে পারে আগামীর সমৃদ্ধ রাষ্ট্র। প্রিয় শ্রোতা, তারুণ্যের জয়গান পর্বে এবারে শুনবেন তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক প্রামাণ্য। উপস্থাপনায় আরিফিন মাসুদ। মুক্তির এ দর্শনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের দাবি থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। আত্মাহুতি দিয়েছেন হাজারো ছাত্র জনতা, আহত হয়েছেন অসংখ্য মানুষ। বিনম্র শ্রদ্ধা সেই সকল শহীদদের প্রতি, আর দ্রুত সুস্থতা কামনা করছি আহত সকলের। ছাত্র জনতার আত্মবলিদানের রক্তস্রোত থেকে উঠে আসা গণ অভ্যুত্থান ২৪ এর মাধ্যমে নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। নতুন দেশ বিনির্মাণে কি হবে রূপরেখা, কি ভাবছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, আর এর সঙ্গে রয়েছে সম্প্রতি আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক কমিটি। তারাই বা কি ভাবছেন? কেমন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তারা? জনমনে ঘুরপাক খাওয়া এমন নানা প্রশ্নের উত্তর জানাতে আর জানতে ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের আয়োজন তারুণ্যের জয়গান। সঙ্গে থাকব আরিফিন মাসুদ। প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের সঙ্গে।
তাদের কাছ থেকে জানব রাষ্ট্র সংস্কার আর পুনর্গঠনের কথা। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছর এক ধরনের বন্দী ছিল দেশের সাধারণ মানুষ। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিণত হয়েছিল ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে। সমন্বয়ক এম এস সাঈদ বলছিলেন, ৫ আগস্ট থেকে মূলত নতুন পথে বাংলাদেশ। এই সময় থেকেই দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমও পেয়েছে মত প্রকাশের স্বাধীনতা, মানুষ ফিরে পেয়েছে কথা বলার অধিকার। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে সংস্কারের প্রতিফলন দেখতে পাওয়ার পাশাপাশি সুফলও পাচ্ছে মানুষ। বাংলাদেশ ৫ তারিখ থেকেই নতুন পথেই যাত্রা শুরু করেছে। যেদিন এই দেশ থেকে ফ্যাসিস্টের মাদার চলে গিয়েছে, আমরা ছেড়ে যেতে বাধ্য করেছি, সেদিন থেকে মানুষ মুক্তভাবে সোশ্যাল মিডিয়াতে কথা বলছে। সেদিন থেকে আমাদের গণমাধ্যম অনেকটা সেন্সর ছাড়াই সংবাদ প্রকাশ করছে। মানুষ নিজেদের কথা, নিজেদের অধিকারের জন্য সরকারের কাছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের দাবি তুলছে, যেটা বিগত ১৬ বছরে মানুষ পারে নাই। মানুষ যদি কিছু বলতে যেত, তার টুটি চেপে ধরা হতো। বিভিন্ন ধরনের আইন কানুন নিয়ম করে তারা মানুষকে খাঁচায় বন্দির মতো একটি জীবনের মধ্যে রেখেছিল। সেখান থেকে ৫ তারিখে পুরো দেশের মানুষ যে বিপ্লব করেছে, প্রায় আমরা জুলাই থেকে কন্টিনিউ করে আসছি, যে আগস্টের ৫ তারিখে এসে আমরা যেটি পেয়েছি, তার মাধ্যমে আমরা কিন্তু একটি নতুন যাত্রার মধ্যেই শুরু করেছি এবং আমরা দেখতে পাচ্ছি মানুষ এর সুফল ইতিমধ্যেই ভোগ করা শুরু করেছে। তবে এতদিনের প্রায় ১৬ বছরের দুঃশাসনের মধ্যে থেকে থেকে আমরা অনেক কিছুই, আমাদের ইনস্টিটিউটগুলো ধ্বংস হয়ে গেছে। আমরা ওগুলোকেও ইনশাআল্লাহ দ্রুতই পরিমার্জন করব। আমরা চাইব যে একটি সুন্দর বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিতে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকে তরুণ প্রজন্মের মাঝে তৈরি হয়েছিল রাজনীতি শূন্যতা। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের বাইরে থাকা সিভিল সোসাইটির এ সকল তরুণদেরকে রাজনীতি সচেতন করার মাধ্যমে দেশ গড়ার কাজ এগিয়ে নিতে চায় জাতীয় নাগরিক কমিটি। আমরা বলতেছি শুধু রাজনৈতিক দল না, আমরা স্টেট ম্যাটারের বিষয়ে কথা বলি, অর্থাৎ আমাদের রাষ্ট্রের পুনর্গঠন নিয়ে কথা বলি। রাষ্ট্রের যখন পুনর্গঠনে আপনি কাজ করবেন, সেখানে রাজনৈতিক দল একটি অংশ, আমাদের সেখানে সিভিল সোসাইটি রয়েছে, প্রত্যেকটি জায়গাতে আমাদের কাজ করতে হবে। সেজন্য আমরা তরুণদেরকে নিয়ে যখন প্ল্যাটফর্মে কাজ করছি, আমরা আগামী পুরো রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় কাজ করছি। সেখানে হলো তরুণদের একটি রাজনৈতিক জনগোষ্ঠী বাংলাদেশে অভাব রয়েছে, যেটা হলো 15 ইয়ার্সের ভ্যাকুয়ান্সি তৈরি হয়ে গেছে, অথবা পূর্ব রাজনৈতিক যে দলগুলোর যে প্রক্রিয়া, সেখানে তরুণরা অনেকে অংশগ্রহণ করতে চায়নি বলেই রাজনৈতিক জনগোষ্ঠীটা ওইভাবে তৈরি হয়নি। সেই জায়গাতে আমরা মনে করছি তরুণদের বাংলাদেশ রাষ্ট্র পুনর্গঠনের জন্য একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক জনগোষ্ঠী প্রয়োজন। সেই জায়গাতে আমরা কাজ করছি। এটা আমাদের পুরোপুরি রাজনৈতিক উদ্যোগ, তবে কোনো রাজনৈতিক দল নয়। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলছিলেন, দেশ পুনর্গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা ব্যাপক। এ কারণেই তরুণ সমাজকে একটি প্ল্যাটফর্মে আনতে কাজ করছে জাতীয় নাগরিক কমিটি। বাংলাদেশের যে ছাত্রদের পরে যারা ক্লোজ টু স্টুডেন্ট, আমরা জেনারেশন আকারে আলাপ করি। সো ছাত্রদের পরে জেনারেশন আকারে ক্লোজ যারা তরুণরা রয়েছে, তাদের আমরা মনে করেছি তাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আন্দোলনও তারা ছিল, কিন্তু তরুণদের ওইভাবে ঐক্যবদ্ধ জায়গা ছিল না, যেটা গণ অভ্যুত্থানের পূর্বে হওয়া উচিত ছিল। সেই জায়গাটা থেকে আমরা প্রয়োজনীয়তা অনুভব করেছি যে তরুণদের বাংলাদেশে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। যে জন্য আমরা একটা প্ল্যাটফর্মের মধ্যে সবাই তরুণদেরকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। প্রকৃত গণতন্ত্র চর্চার লক্ষ্যে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠায় কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন বাংলাদেশ গঠনে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে যা নিশ্চিত করবে স্বচ্ছতা ও জবাবদিহিতা, বললেন সমন্বয়ক এম এস সাঈদ। জবাবদিহিতা একটা সরকারকে সুপথে রাখার একটি উপায়। জনগণের প্রতিনিধি হিসাবে সরকার থাকবে, সরকার কাজ করবে, সরকার তাদের তথ্য স্বচ্ছতা রাখবে। আমাদের কাছে যেটা মনে হবে, না এটা আমরা কোশ্চেন তুলতে পারি, আমরা কোশ্চেন তুলব। জনগণের প্রতিনিধি হিসাবে সরকার জনগণের প্রশ্নের জবাব দিতে বাধ্য। কেবল স্বচ্ছতা আর জবাবদিহিতাই নয়, সমস্যার সমাধান হতে হবে মৌলিক এবং প্রাতিষ্ঠানিকভাবে। তারুণ্যের শক্তির প্রতি এর নির্ভরতা জাতির। তাই তো তরুণদের ওপর ভরসা রেখে অপলক চেয়ে আছে নতুন বাংলাদেশ।
প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন তারুণ্যের জয়গান। আপনারা শুনছেন উত্তরণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। প্রিয় বন্ধুরা, ভেজা চোখ একটি সিনেমার নাম, বাংলাদেশের সিনেমা। পরিচালনা করেছেন শিবলি সাদিক। ছবিটি মুক্তি পেয়েছিল 1988 সালে। রোমান্টিক ঘরানার এই চলচ্চিত্রের একটি গান, জীবনের গল্প আছে বাকি অল্প, দারুণ জনপ্রিয় হয়েছিল। প্রিয় শ্রোতা, ইন্দ্রকিশোরের কণ্ঠে শোনা যাক সেই জনপ্রিয় গানটি। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। ওই ঘাসের কাপনেতে দেখো আকাশ আছে শুয়ে, ওই বরফ গলা নদী নামে পাহাড় দেবে, নীড়ে পাখি ফিরে যাবে, সূর্যটা গেলে অস্ত। যা কিছু দেখা নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। প্রিয় বন্ধুরা, শরতের বাকি দিনগুলো আপনাদের ভালো কাটুক এই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। আজ উত্তরণ গ্রন্থনা করেছেন অমিয়া অমানিতা, উপস্থাপনায় ছিলাম আমি সেলিনা আক্তার শেলি এবং আমি আজহারুল ইসলাম রনি। প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা, প্রকৌশল সহযোগিতায় সলেমান হোসেন খান, নির্দেশনায় প্রেম গোপাল হালদার, তত্ত্বাবধানে মোহাম্মদ মনির হোসেন। আর উত্তরণ প্রযোজনা করলেন ইশরাত শারমিন। সবাই ভালো থাকুন। শুভরাত্রি। শুভরাত্রি।
বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনতে পাবেন ইংরেজিতে সংবাদ।